সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের ক্লাসে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিকে রয়েছে আমাদের বাংলার শব্দভাণ্ডার। আজকের ক্লাসটা কাদের জন্য? যে সমস্ত ভাই বোনেরা নবম শ্রেণীর পরীক্ষা দিতে চলেছ বা নবম শ্রেণীতে পাঠরত আছো, ক্লাস 6-এর যে সমস্ত ছোট ছোট আমার ভাই বোনেরা এখনও পরীক্ষা দাওনি বা পরীক্ষা দিতে চলেছ বা পড়ছো, সেই সমস্ত ভাইরা, এই গেল স্কুল। আর যে সমস্ত ভাই বোনেরা প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, আবার বাংলা বিষয়কে ভিত্তি করে যারা এসএসসির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে টপিক তোমরা দেখতেই পাচ্ছ, বাংলার শব্দভাণ্ডার। এবার তাহলে ক্লাসে ফিরে আসি। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তবুও বলতে হয় যে বাংলা স্বয়ংসম্পূর্ণ ভাষা নয় বা স্বয়ং সমৃদ্ধ ভাষা নয়। তাহলে কাদেরকে বলা হবে স্বয়ংসম্পূর্ণ ভাষা? যে সমস্ত ভাষা সমস্ত দিক থেকে সমৃদ্ধশালী, কোনো শব্দের সংকট দেখা দিলে তারা নিজস্ব ভাণ্ডার থেকেই সেই শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করতে পারে, তাদেরকে বলা হবে সমৃদ্ধ বা স্বয়ংসম্পূর্ণ ভাষা। এমন অনেক ভাষা আছে, যেমন সংস্কৃত আছে, আরবি আছে, ফার্সি আছে, হিব্রু আছে, এরকম অনেক ভাষা আছে যেগুলো স্বয়ংসম্পূর্ণ ভাষা। এবার চলে আসবো যে তাহলে বাংলা ভাষা স্বয়ংসম্পূর্ণ নয়, তোমরা জানতে পারছো কেন নয়? না, বাংলা ভাষাতে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে, সেই প্রাচীনকাল থেকে বা আদিকাল থেকে বিভিন্ন ভাষার শব্দ এসেছে, এমনকি এখনও আসছে। কিছুদিন আগে একটা ভাষা সম্বন্ধে আমি বলি, যে ভাষাটা কবে থেকে যেন আমাদের বাংলাতেই চলে এসেছে। এখন যদি বলা হয় নিজস্বী, তাহলে সবাই অবাক হয়ে যায়। যদি বলা হয় সেলফি, সেটাও যেন কবে থেকে বাংলা ভাষার মধ্যে চলে এসছে। সেলফি মানে একটা নিজস্বী বা ছবি তুলতে হবে। তাহলে বোঝা গেল এই যে ইংরাজি ভাষা থেকে একটা ভাষা চলে এসেছে, বাংলাতেই যেন ব্যবহার করা হচ্ছে। এরকম প্রচুর আছে। আমরা তো টেবিল, চেয়ার, গ্লাস, এগুলো তো আলমারি, আলনা বাদই দিয়েছি, এগুলো তো কবে চলে এসেছে। তাহলে বাংলা ভাষা কখনো স্বয়ংসম্পূর্ণ নয়। তাহলে বাংলা ভাষার শব্দভাণ্ডার যে আজকে সমৃদ্ধ শব্দভাণ্ডার আমরা দেখতে পারি, সেখানে 5 প্রকার ভাষা বা শব্দ অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো কি কি আমি বোর্ডেই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 5 প্রকার ভাষা শব্দ এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি? 1, তৎসম শব্দ। তৎসম শব্দ। 2, তৎভব শব্দ। দেখতে পাচ্ছ তোমরা? তৎসম শব্দ, তদ্ভব শব্দ। 3, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। 4, দেশি শব্দ। এবং 5, বিদেশি শব্দ। তাহলে এইভাবে দেখা যাচ্ছে এই 5 প্রকার শব্দ প্রতিনিয়ত, তৎসম শব্দটা এখন একটু কম আসে যেহেতু ওটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে, কম ব্যবহার করা হয়, তাহলে এত শব্দ প্রতিনিয়ত বাংলাতে আসছে, বাংলার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করছে। তাহলে এই যে শব্দগুলো প্রতিবারই পরীক্ষার ক্ষেত্রে দুটো একটা এসে থাকে। এখন আমি একটা একটা করে তোমাদের যাবতীয় ডিটেলস জানিয়ে দেব। তাহলে প্রথমেই আমরা কাকে পাবো? তৎসম শব্দ। প্রথমেই আমরা কাকে পাবো? তৎসম শব্দ। আচ্ছা, এই তৎসম শব্দ কাকে বলে? এই শব্দটার ব্যুৎপত্তি জানতে পারলে আমরা এই শব্দটার সংজ্ঞাটা দিতে পারবো।
দেখা যাক তৎসম। এই তৎ কথার অর্থ হচ্ছে সেই। সেই বলতে এখানে সংস্কৃতকে বোঝানো হচ্ছে, সংস্কৃতকে বোঝানো হচ্ছে তৎ। আর সব সম অর্থাৎ সমান। তোমরা জানো তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃতের সমান। তাহলে এইবার সংজ্ঞায় আসি। সংজ্ঞা আমি এখান থেকে দিতে শুরু করি। যে সমস্ত শব্দ আমি লিখছি, যে সমস্ত শব্দ কোথা থেকে এসছে, সেই অর্থাৎ তৎ, সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত শব্দ থেকে কোনো পরিবর্তন না হয়ে, কোনো পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা কোথায় এসেছে, বাংলা শব্দ ভাণ্ডারে মিশেছে, তাকে বলা হবে তৎসম শব্দ। আমি একটা উদাহরণ দিই। দেখো আমরা বাংলায়, আমি কাকে বলে বুঝেই গেছো তোমরা। তাহলে একটা উদাহরণ দিই, দেখো এরকম এক্সাম্পলটা আমি দিয়ে দেখছি, তোমরা এমনিই বুঝতে পারবা, যে কোনো শব্দ চিনতে পারবা। যেমন ধরে বলি কৃষ্ণ। কৃষ্ণ একটা শব্দ, এটা অরিজিনালি আমি সংস্কৃত বলে এটাকে একটা স্টার দিয়ে রাখছি, প্রাচীন ভাষা তাই। কৃষ্ণ একটা শব্দ, এটা বাংলায় যখন এসছে কোনো পরিবর্তন ঘটেনি, এখানেও কৃষ্ণ রয়েছে। সংস্কৃত শব্দ বাংলায় চলে এসেছে, এটা হচ্ছে তৎসম, এটা তৎসম শব্দ, একই রকমভাবে রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। আরেকটা উদাহরণ দিই, চন্দ্র। চন্দ্র এটাও পরিবর্তন হয়নি, কি হচ্ছে, এখনো আমরা চন্দ্র বলি। সূর্য, সূর্য, তারপরে সুবর্ণ, অনেক দিতে পারি আমরা এই ধরনের উদাহরণ। মুনি, ঋষি, আচার্য, শিক্ষক, মাতা, পিতা, হাজারো দেওয়া যায়। আমরা এই কারণে বলতে পারি, অনেক ক্ষেত্রেই বিতর্ক আছে, তবুও বলে বা বলা হয়ে থাকে যে সংস্কৃত ভাষা হচ্ছে বাংলা ভাষার জননী। এটা অরিজিনালি আমি প্রমাণ করতে পারি, যদিও অনেক ব্যতিক্রমী ধারণা আছে, তবুও বাংলা ভাষাকে বা সংস্কৃত ভাষার প্রায় 70%, সরি ভুল হলো, বাংলা ভাষার প্রায় 70% শব্দই হচ্ছে সংস্কৃত ভাষার। ওকে, তাহলে যে সমস্ত শব্দগুলো এসছে সেগুলো কি সব আমাদের তৎসম শব্দ। আশা করি এই প্রসঙ্গে কারো কোনো ডাউট নেই। ওকে, তাহলে চলে যাই তদ্ভব শব্দ। তাহলে একটা আমাদের কমপ্লিট। চলে আসবো আমরা 2 নাম্বারে। তাহলে এটুকু তোমরা যাদের প্রয়োজন হবে এটাকে স্টপ করে জুম করে লিখে নিও, কেমন? তাহলে চলে আসি আমরা 2 নাম্বারে কি পেয়েছিলাম, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, এখানেও আমরা এর উৎপত্তিটা দেখব, ভেঙে দেখব। তৎ, এখানে আছে হচ্ছে তদ বা তৎ, আর এখানে হচ্ছে ভব, দুটো আছে। এইবার দেখো, এই তৎ শব্দের অর্থ হচ্ছে সেই। সেই মানে সেই সংস্কৃত, সেই বলতে এখানে সেই সংস্কৃতকেই আবার ইন্ডিকেট করছে, সংস্কৃতকেই ইন্ডিকেট করছে। আর ভব মানে হচ্ছে কি হয়, উৎপন্ন। উৎপন্ন মানে সংস্কৃত থেকেই উৎপন্ন, কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে না, একটা যুগ থেকে আরেকটা যুগের পরবর্তীতে ধাপে ধাপে আসছে, মানে পরিবর্তন তো হবেই। মাঝখানে প্রাকৃত রয়ে গেছে, এই প্রাকৃতের কিছু ছোঁয়া তো বাংলা ভাষাতে শব্দতে লাগবেই। বোঝা গেল? তাহলে আমরা কি করব? তাহলে এবার সংজ্ঞাটা দিই। যে সমস্ত ভাষা বা শব্দ, তাহলে সংজ্ঞাটা আমি এখান থেকে সাজাই। যে
সমস্ত শব্দ কি করে সংস্কৃত ভাষা থেকে, কোথা থেকে, সেই সংস্কৃত থেকেই তৈরি হয়েছে, সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের এই যে প্রাকৃতের পরিবর্তনের মাধ্যমে বাংলা শব্দ ভাণ্ডারে মিশেছে। তাকে এখন বলা হচ্ছে যে ধারাবাহিকভাবে ধাপে ধাপে নামতে হচ্ছে প্রাকৃতের পরিবর্তনের মাধ্যমে। এই প্রাকৃতটা একটু জোর দিয়ে দেখো, মানে প্রাকৃতের একটা ওখানে প্রভাব পড়ে গেছে, এই প্রাকৃতের একটা প্রভাব পড়েছে, ধাপে ধাপে যখন নেমেছে প্রাকৃতটা একটু প্রভাবিত করেছে শব্দগুলোকে, তাই তাকে বলা হবে আমাদের তদ্ভব শব্দ, মানে সেই রকমই প্রায় উৎপন্ন, সংস্কৃত থেকে উৎপন্ন শব্দ। এক্সাম্পল দিই, ঠিক বুঝেছে বা, তাকে বলা হয়। এবার এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল কি দেবো, তাহলে সংস্কৃত আগে একটা শব্দ দিই, কৃষ্ণ। আমরা দেখলাম একটু আগে কৃষ্ণ শব্দটা সংস্কৃত শব্দ, তাহলে পরিবর্তন কিভাবে হবে, কৃষ্ণ কানু, কৃষ্ণ থেকে হবে কানু, কৃষ্ণ থেকে কানু। এই যে প্রাকৃতে পরিবর্তন হচ্ছে, এটা প্রাকৃত, এটা সংস্কৃত, স্টার্টে দেখাচ্ছে এটা প্রাকৃতে পরিবর্তন হচ্ছে কানু, তারপরে বাংলায় আসছে কানাই। দেখতে পাচ্ছ তোমরা, কৃষ্ণ থেকে কানু, তারপরে কানাই। ঠিক একই রকমের চন্দ্র থেকে চন্দ, তারপরে চাঁদ। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। হস্ত, হাত, তারপরে কি অদ্য, অজ্জ, আজ, তারপরে আরো অনেক উদাহরণ দিতে পারে তোমাদেরকে, যেমন বলতে পারে যে বধূ, বহু, বউ। তাহলে তদ্ভব শব্দ তোমাদের দেখা গেল কিভাবে আসছে, প্রথমে সংস্কৃত শব্দ থাকছে, প্রাকৃতের প্রভাবটা পড়ছে, তারপরে বাংলায় আসছে, বোঝা গেল? ওকে, তাহলে এ পর্যন্ত আমাদের গেল, 2 নম্বরে গেল। এবার আরো 3টে রয়েছে। কি রয়েছে আমাদের, অর্ধ তৎসম শব্দ, মানে তৎসম কিন্তু অর্ধেকটা কিছু তো প্রভাব অন্য কিছু রয়ে যাবে। কি পাবো আমরা, অর্ধ তৎসম শব্দ 3 নম্বরে। তাহলে 3 নম্বর দেখো, অর্ধ তৎসম শব্দ। দেখো শব্দটা বিশ্লেষণ করো, অর্ধ তৎসম শব্দ, বোঝা গেছে? তাহলে কি পাবো আমরা, সংস্কৃত থেকে এবার আর প্রাকৃতের ধারা অনুযায়ী পরিবর্তন হবে না, সরাসরি বাংলায় মিশে যাবে বিকৃত রূপ নিয়ে। তাহলে কি পেলাম আমি, সংখ্যাটা এখানে সরাসরি দিচ্ছি, সংস্কৃত থেকে কি করবে, সরাসরি বাংলায় আসবে, প্রাকৃতের পরিবর্তন ছাড়াই, প্রাকৃতের প্রভাব লিখি, হ্যাঁ, প্রভাব ছাড়াই কি করবে, সরাসরি বাংলা ভাষায় বিকৃত রূপে, বিকৃত রূপে সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে মিশেছে।
তাকে, তাহলে যে সমস্ত শব্দ আমি লিখিনি, তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের প্রভাব ছাড়াই বিকৃত রূপে, এই যে বিকৃত রূপে মানে সম্পূর্ণভাবে একটা বিকৃতি ঘটে যায় শব্দের মধ্যে, বিকৃত রূপে সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে মেশে, তাকে বলা হবে আমাদের অর্ধ তৎসম শব্দ। যেমন এইবার পাবো, এইবার এক্সাম্পল দিলে পাবো যে কৃষ্ণ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসছে, দেখো পুরো বিকৃত হয়ে, এটা এইভাবে দেখাতে হয় গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে, কেষ্ট বলি না আমরা, কৃষ্ণকে কেষ্ট বলি, বিকৃত রূপ হয়ে আসছে। তারপরে কি দেখবো, তৃষ্ণা, আমি আরেকটা দিচ্ছি তৃষ্ণা, তৃষ্ণা কি করি আমরা, তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, এরকম বলি কি না, বিকৃত রূপে আসছে। আরও আসবো শ্রী, যদি শ্রী বলি কারোর সঙ্গে শ্রী, তাহলে ছিঁড়ি, কি কথা ছিঁড়ি বলি তো, গৃহিণী, দেখো কি মজার, গৃহিণী কজন বলি আমরা এরকম, সংস্কৃত থেকে এসছে কিন্তু, গিন্নি, এরকম বলি তো। তাহলে এই যে পরিবর্তন সংস্কৃত থেকে এই প্রাকৃতের প্রভাব ছাড়াই সরাসরি বিকৃত রূপে যখন বাংলা শব্দ ভাণ্ডারে মেশে, তখন তাকে বলা হবে আমাদের অর্ধ তৎসম শব্দ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। তিনটে চলে আসবো, 3 নাম্বার থেকে 4 নাম্বারে যাব, দেশি শব্দ। দেশি শব্দ, আচ্ছা দেশি কাদের বলা হয়, এটা একটু ভালো করে শোনো, আমি লিখে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা ক্লাসটা ভালোভাবে দেখো, তোমরা যারা দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন বলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিও, বন্ধুবান্ধবদেরকে দিয়ে, নিজেদের পরিচিতদেরকে দিয়ে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে কি পাবো আমরা 3 নম্বরে, এই 4 নম্বরে পাবো আমরা, 4-এ পাবো দেশি শব্দ। ওকে, দেশি কাদের বলা হচ্ছে, বলছে যারা স্থায়ী অধিবাসী। স্থায়ী অধিবাসী ব্রিটিশদের ভাবে নেটিভ বলতে ওরা, ঠিক আছে ওসব দরকার নেই, তো বলছে যে স্থায়ী অধিবাসী কারা, যারা আর্যরা ভারতে আসার পূর্বে ভারতে অবস্থান করত, তাহলে অনার্য তারা, তাহলে অনার্য জাতি যারা, ভারতবর্ষের আদি অধিবাসী যারা, তাদের বলা হতো দেশি। এর মধ্যে যত আমরা বর্তমানে যে সমস্ত উপজাতিগুলো বা ট্রাইবসগুলো দেখতে পারি, সেগুলো হচ্ছে আমাদের এই স্থায়ী বা দেশি, এদেরকেই বলা হয়। তাহলে কাদের ভাষা হবে, সাঁওতাল, মুন্ডা, হো, এই রকম যে উপজাতি বা অনার্য জাতির ভাষা হচ্ছে দেশি ভাষা, দেশি শব্দ। এদের থেকেও এসেছে কাদের, অনার্য, সরি বানারটা এই রকম, অনার্য, তারপরে কি উপজাতিদের, উপজাতিদের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষার বাংলা শব্দ ভাণ্ডারে মিশেছে, তাকে দেশি শব্দ বলে। বোঝা গেল? তাহলে অনার্য উপজাতি কারা, ওই যারা আমাদের ভারতবর্ষের আদি অধিবাসী, তাদের যে ভাষা শব্দগুলো এসছে, দেখো তুমিও চিনবে, এই ভাষাগুলো আমরা ব্যবহার করি, আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকি, এই ভাষাগুলো অনেকেই বাংলাতে ব্যবহার করি, অনেকেই না প্রচুর ব্যবহার করি। দেখো তোমরা নিজেরা দেখো, ঝাঁটা, কোদাল, ধামা, ঝুড়ি, মুড়ি, বটি, ঢেকি ব্যবহার করি না, যেগুলো আমাদের ঘরোয়া কাজে ব্যবহার করি, আমরা ঘরের মধ্যে ঢুকে গেছে, সেগুলো হচ্ছে বাংলায় ওই দেশি শব্দ। কি কি আমি এক্সাম্পল দিচ্ছি,
দেশি শব্দের ঝাঁটা, ঝুড়ি, কোদাল, ধামা, ঢেকি, মুড়ি। আচ্ছা, আমরা ছুরি বলি না মেয়েদেরকে, মজা করে না, ছুরি বলি, ছোড়া ছুরি, সব এইভাবে এসছে। ছোড়া ছুরি, মুড়ি, বেশ কিছু শব্দ আছে। ছানা, পোনা, এগুলো সব এখানে। ঘোড়া, চাউল, চাউল, বাউল, এগুলো সব আমার দেশি শব্দ। ওকে, তাহলে আমরা 4টে শিখে গেছি। আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। চলে আসবো আমাদের 5 নাম্বার আর শেষ আমাদের ভাষার উৎপত্তির জায়গা, বাংলা ভাষা যেখান থেকে নেওয়া হয়েছে, শেষ ক্রাইটেরিয়া কি? এটা বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দ, বিদেশি শব্দ কি করে না, বিদেশি শব্দ কি একটু জেনে নিই। ভারতবর্ষ চিরকালই বিদেশিদের দ্বারা একটা আকর্ষণের জায়গা, বাংলা তো অবশ্যই। তাহলে এই বাংলাতে যত বিদেশিরা এসেছে, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, চাইনিজ, আরব দেশীয় মানুষেরা যারা এসেছে, তাদের প্রত্যেকের কিছু না কিছু ভাষা আমাদের এই বা শব্দ আমাদের বাংলা ভাষাতে মিশে গেছে। আজকে এক দেহে সব স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা এই দেশীয় ভাষা মানে এই বিদেশ থেকে যারা এসেছে বাংলায়, তাদের ভাষার যে অংশ বা যে শব্দগুলো আমাদের বাংলা ভাষাতে মিশেছে, সেগুলো হবে হচ্ছে আমাদের বিদেশি শব্দ। এই নিয়ে আমি আরেকটা ক্লাস তোমাদের পরবর্তীতে অবশ্যই দেব। মানে এগুলো ট্রিক্স আছে। পর্তুগিজদের, তুর্কিদের, ইংরেজদের, ফরাসিদের, অ্যারাবিয়ানদের যারা যারা এসছে, তাদের প্রত্যেকটা ভাষার মাঝে মধ্যে পরীক্ষা খাতায় দেখা যায় যে এই শব্দটা কোন জাতীয় শব্দ, অ্যারাবিয়ান শব্দ নাকি তুর্কি শব্দ নাকি পর্তুগিজ শব্দ। তো এই যে প্রত্যেকটা আমি 2-1 লাইনের এক একটা ট্রিক্স দিয়ে এই ভাষাগুলো কভার করব। তাহলে আপাতত তুমি জেনে নাও যে বিদেশি ভাষা কোনগুলো। আমি যে সমস্ত বিদেশিদের থেকে বিদেশিদের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা শব্দভাণ্ডারে মিশেছে, তাকে বলা হবে আমাদের বিদেশি শব্দ। কারা কারা কি আমি এক এক করে লিস্ট করে আমি তোমাদেরকে পরবর্তীতে এই ক্লাসগুলো দেখো। পর্তুগিজরা এসেছিল, তাহলে পর্তুগিজ শব্দ পাবো আমরা, পর্তুগিজ। 2 পাবো কি ইংরেজি শব্দ পাবো, পর্তুগিজ শব্দ, ইংরেজি শব্দ। 3 পাবো হচ্ছে আরবি শব্দ। 4 পাবো হচ্ছে তুর্কি শব্দ। এরকম আরো 5-এ কি পাবো, ইংরেজ গেল, পর্তুগিজ গেল, যাই হোক এইরকম আরো অনেক বিদেশি ভাষা যত এসেছে সবগুলো আমরা বলবো। যেমন পর্তুগিজ আমি কথা বলি আলমারি, আলনা, আলমারি, আলনা, এইগুলো হচ্ছে আমাদের আলপিন, আলকাত্রা, সব পর্তুগিজ শব্দ। চলে আসবে ইংরাজি। টেবিল, চেয়ার, গ্লাস তো তোমরা জানোই। টেবিল, চেয়ার,
গ্লাস, বেডরুম, সব তো গেলই, কিচেন, চিকেন। তারপরে চীনা শব্দ, আরবি শব্দ কি পাবো? ইস্কাবন, রুইতন, এইগুলো। আদালত, তারপরে হচ্ছে দস্তখত, তাহলে কি পাবো? আদালত, মোকদ্দমা, ডট 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 ডট। তুর্কি শব্দ কি পাবো? তুর্কি শব্দ যেমন ভুলে গেছি একটা, মনে পড়লে বলে দিচ্ছি। চীনা শব্দ চাউমিন, যেটা খাই আমরা, ওই চ টাইপ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমি এই বিষয়ের যে ক্লাসগুলো, এটার জন্য আমি সম্পূর্ণ নতুন একটা ক্লাস তোমাদেরকে পরবর্তীতে করে দেবো, অবশ্যই এর পরেই করব, পার্ট 2-তে। তো তোমরা সাথে থেকো, আর অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আমার ক্লাসটা দেখার জন্য। আর তোমাদেরকে বলবো আমাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সকলের মধ্যে ছড়িয়ে দিও। ভালো থেকো, বাই।